শুধু দর্শক মণ্ডলী, বিরতির পরে আবারও আমন্ত্রণ জানাচ্ছি ল উইথ ব্যারিস্টার মনোহর হোসেনের এই প্রোগ্রামটিতে, যে প্রোগ্রামটি এই অনুষ্ঠানটি আপনাদেরকে আমাদের ব্যারিস্টার মনোহর হোসেন, যিনি কমিউনিটিতে অতি সুপরিচিত, তিনি দিক নির্দেশনামূলক উপদেশ দিয়ে থাকেন, যেটি আপনারা গ্রহণ করে আপনারা একটা আইনজ্ঞর পরামর্শ নিয়ে আপনাদের কাজগুলো করবেন। এটি একটি দিক নির্দেশনা। আবার আপনারা যদি কোনো প্রশ্ন করতে চান ব্যারিস্টার মনোহর হোসেনকে, আমাদের স্টুডিওর নম্বর হলো 0203-515-5788। এই নম্বরে আপনারা ফোন করতে পারেন এবং আপনাদের যে কোনো ইমিগ্রেশন বিষয় এবং যে কোনো বিষয়ে ব্যারিস্টার মনোহরকে প্রশ্ন করলে উনি চেষ্টা করবেন আপনাদেরকে একটা দিক নির্দেশনা দিতে। আমরা আবার শুরু করি। বিরতির আগে মনোহর ভাই, আমরা অনেক কিছু নিয়ে কথা বলেছি। আমরা রাইট টু অ্যাবোর্ড নিয়ে কথা বলেছি, যেটি ব্রিটিশ সিটিজেনের, আমরা স্কিল ওয়ার্কার নিয়ে কথা বলেছি। আমাদের একটা কলার আছে। আচ্ছা দর্শক, আপনি যদি টেলিভিশনের আওয়াজ কমিয়ে ফোনে আমাদের সাথে আলাপ করেন। আপনি কোথা থেকে কে বলছিলেন, কেমন আছেন? আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। আমি মনোহর সাহেবকে ধন্যবাদ দিই, খুব ভালো একটা প্রোগ্রাম করতেছেন উনি। আমি মাঝে মধ্যে দেখুন আর প্রোগ্রাম, জি, কখনো লাইভ টক শোতে আমি আসিনি, আজকে প্রথম আসলাম। জি জি বলেন। আচ্ছা, থ্যাংক ইউ। না, আমি ওটা জানতে চাই, মানে এদেশে একজন লোক আসছে, মনে করেন অন্য দেশ থেকে, আপনার তার ডিফারেন্ট নাম, ডিফারেন্ট সব কিছু, আর সব মানে বেনিফিট নিচ্ছে এইখানে, মানে তার ফলস নামে। বুঝতে পারতেছেন ঘটনাটা? আপনার প্রশ্নটা বুঝে গেছি। তারপরে ওটার মানে কনসিকুয়েন্সেস কি হতে পারে, মানে হাতে নাতে ধরে যাচ্ছে। জি, বুঝতে পেরেছি। লাস্টেরটা আমি বুঝতে পারিনি, কি প্রশ্নটা কি? ধরা পড়লে কি হবে? হ্যাঁ, এক্স্যাক্টলি। জি, আমি বুঝতে পেরেছি মনে হয়। এটি একটি, উনি যে প্রশ্নটি করেছে, এটি ক্রিমিনাল অফেন্স। আপনি যে কোয়েশ্চেনটা আপনি করেছেন সেটার উত্তরটা আপনার মধ্যে আছে, আপনার কথার মধ্যে আছে। কনসিকুয়েন্সেস একটা কথা বলছেন আপনি, বলছেন ফলস নাম ব্যবহার করে করছে, অর্থাৎ উনি এই বেনিফিটটার জন্য, সুযোগ সুবিধার জন্য, সরকারি ফান্ডের জন্য উনি এলিজেবল না, এন্টাইটেল না, কিন্তু উনি এটা করছেন। দ্যাট মিনস হি ইজ কমিটিং ক্রিমিনাল অফেন্স। এবং সেটা কনসিকুয়েন্সেস কী হইতে পারে? এখানকার প্রচলিত আইন অনুযায়ী এটার জন্য জেল সাজাই হয় মূলত, অন্য কোনো এক্সেপশনাল কিছু না থাকলে এখানে জেল সাজাই মূলত হয় যে বেনিফিট ফ্রডের জন্য। এইটুকুই আমি বলতে পারি। ধন্যবাদ দর্শক, আপনার হয়তো আপনি উত্তরটি পেয়েছেন। সোজা কথা মনোহর ভাই যেটি বললেন, এবং এটি আমাদের এই দেশের আইন যেটি বলে যে আপনি কোনো ক্রিমিনাল অফেন্স করলে সেটি তো সাজা থাকবেই। মনোহর ভাই, আমরা দেখি আমাদের অনেক আত্মীয় স্বজন, এবং আমি কমিউনিটিতেও দেখি যে অনেকের ভিজিটার ভিসা বারবার ওনাদের আত্মীয় স্বজন আনতে চায়, বিয়েতে আনতে চায়, গ্র্যাজুয়েশনে আনতে চায়, বা কোনো একটা স্পেশাল অকেশনে, তো বারবার রিফিউজ হয়। ওই ক্ষেত্রে আপনারা কি করতে পারেন বা আপনার পরামর্শ কী হবে মনোহর ভাই? এটা একটা গ্রেট কনসার্ন যে মানে someone wants to invite or someone wants to just visit someone in this country, close relative, জি, বাংলাদেশ থেকে, even son or daughter or family members, অথবা বাচ্চার গ্র্যাজুয়েশন সেরেমনি অ্যাড করতে চায়, কিংবা বাচ্চা হয়েছে, বাচ্চার জন্ম উপলক্ষে বাচ্চাকে দেখতে আসতে চাচ্ছে, তার বাচ্চার মাকে অর্থাৎ নিজের মেয়েকে ওনারা সময় দিতে চাচ্ছেন, কিংবা ওয়াইডিং সেরেমনিতে তারা অ্যাটেন্ড করতে চাচ্ছেন, বিভিন্ন ধরনের, কেউ বিসুখ হয়েছে দেখতে চাচ্ছে, অথবা এখানে এমনি বেড়াতে আসছেন, সামার ভ্যাকেশন আছে, এমনি ভ্যাকেশন আছে, ফ্যামিলি নিয়ে এসে ঘুরে টুরে চলে যাবেন। জি, কিন্তু এই ক্ষেত্রে দেখা যায় যে স্পেশালি বাংলাদেশের মতো দেশগুলিতে যে রিজেক্ট করার ইয়েটা বেশি, পার্সেন্টেজটা বেশি। জি, এটা কেন হয়? কারণ তারা ভয়ের মধ্যে থাকে যে তারা যদি ভিসা পেয়ে সবাই এখানে আসে তাহলে অনেকে হয়তো যাবে না। 1000 জন আসলে ওরা ধরে নিল যে বেশ কিছু জন হয়তো যাবে না, বিভিন্নভাবে থাকার চেষ্টা করবে। তো এটা হচ্ছে তাদের মধ্যে ভয়। এই কনসার্নের কারণেই অনেকে ভিসা পায় না। এবং আরেকটা হচ্ছে যে তারা বুঝে যে হ্যাঁ ঠিক আছে, এই লোকটা এসে হয়তো থাকবে না, কিন্তু
ওনার কাগজপত্র ক্লিয়ার না, ওনার যে ঘোষণা দিয়েছেন সেটার সাথে ওনার যে ডকুমেন্ট এটার সাথে মিল নাই, সামঞ্জস্য, অথবা উনি যে উদ্দেশ্য আসার বলছেন এখানের মধ্যে কোনো ডাউট থেকে যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কারণে, অথবা তার খরচ দেওয়ার উপযুক্ত ফান্ড তার কাছে নাই, অথবা তার আগের ইমিগ্রেশন হিস্ট্রি আছে, বিভিন্ন কারণে জি দেখা যায় তারা রিফিউজ করে। আবার অনেক সময় বলে না, হয়তো কোনো ফ্যামিলি মেম্বার এখানে ইলিগালি থাকছে কিংবা বিভিন্ন ধরনের ইয়ের মধ্যে আছে। তাহলে কি আপনারা কিভাবে, মানে আইনজ্ঞরা বা কিভাবে সাহায্য পেতে পারেন? প্রথমত কথা হচ্ছে ভিজিট ভিসা নট সিম্পলি জাস্ট ফিলিং ইন এ ফর্ম এনিমোর, জি ইট হ্যাজ টু বি প্রফেশনাল ওয়ার্ক। কেউ যদি মনে করে একটা টাইপিস্টের কাছে নিয়ে টাইপ করে দিলাম, আমি ইনফরমেশন দিয়ে দিলাম, ভিসা হয়ে গেল। আমি দেখেছি অনেক শত কোটি টাকার মালিকের ব্রিটিশ ভিসা হয় না, জি কিন্তু আমি অনেক সাধারণ গরিব, সাধারণ একেবারে নিম্ন মধ্যবিত্ত এই ধরনের পরিবারের থেকেও অনেকে এখানে এসে ভিজিটে আসছেন, তাদের হয়তো বেশি ইনকামও দেখার নেই। তো প্রশ্নটা হতে পারে যে কী করে এটা সম্ভব হলো। জি সম্ভবটা এখানেই যে উনি যে নিম্ন মধ্যবিত্ত, হয়তো তার স্বল্প আয়ের মানুষ, তার কোনো ফান্ড তেমন নাই, তার স্পন্সরও খুব একটা বেশি স্ট্রং না, বাট তার ইনফরমেশনগুলো সাথে ডকুমেন্টগুলো সামঞ্জস্যপূর্ণ। জি বুঝতে পেরেছি। সো কাজে এই অর্থাৎ এই সামঞ্জস্যপূর্ণ হওয়াতে তাকে ভিসা দিয়ে দেয়, ক্রেডিবল মনে হয়। জি জি কিন্তু অন্যরা দেখা যায় ফুলিয়ে ফাঁপিয়ে এখানে অনেক অনেক টাকা ইনকাম দেখায়, নিজেকে অনেক ধনী দেখায়, কিন্তু দেখা যায় তার কোনোটার সাথে কোনোটা মিল নাই। তো এক্ষেত্রে যেটা লয়ারে সেটা অ্যাড্রেস করতে পারে, এই লো ফলগুলো অ্যাড্রেস করতে পারে তাদের অভিজ্ঞতার আলোকে। জি যারা আমরা তো রেগুলার ডিল করছি যে ভিজিটে ডজন ডজন রিফিউজ হচ্ছে, কাজে সবাই অ্যাডভাইস চায়, জানতে চায়। অনেকে জানতে চায় যে ভিজিট ভিসা কি এখান থেকে সাবমিট করবেন, এখান থেকে করবেন নাকি অমুক জায়গা দিয়ে করবেন। জি আপনি এটা অনলাইন অ্যাপ্লিকেশন, আপনি যে কোনো জায়গা থেকে করতে পারেন। আচ্ছা তবে ইউকে থেকে গেলে ইউকে লয়ার এখান থেকে সাবমিট করে দেবে, আপনার মানুষ ওখানে গিয়ে দাঁড়াবে, ইলেকশন নট এ প্রবলেম। যে কোনো ভিসার অ্যাপ্লিকেশন আমরা এখান থেকে করি, তো আমাদের যারা লয়ার আছে তারা এখান থেকে সবাই করে দেন। এখানে কাগজপত্র দিলেন, সব কিছু দিলেন, সাবমিট করা হয়ে গেল। তো প্রফেশনালি লয়াররা এখান থেকে ডিল করতে পারে। অনেক সময় দেখা যায় তারা বিদেশে লয়ারগুলোকে ইনভলভ করে, তারা এই দেশে বর্তমান যে প্র্যাকটিসটা, যে ডেভেলপমেন্টটা, লটা বুঝতে পারে না, ইমিগ্রেশনের যে ট্রেন্ডটাও বুঝতে পারে না, তখন তারা ওই সাধারণভাবে একটা অ্যাপ্লিকেশন করে দেয়, পরে দেখা যায় এটা বারবার রিফিউজ হয়। আমাদের কাছে এমনও কেস আসছে যে 8 বার রিফিউজ হয়ে গেছে ভিজিট ভিসা, অথচ মা তার ছেলেকে দেখতে পারবে না, এটা কেমন কথা? হ্যাঁ, তো কাজে এই ধরনের এগুলি হচ্ছে। আবার 9 বারে গিয়েও ভিসা হচ্ছে হয়তো। তো এগুলি খুব ভালোভাবে ডিল করতে হয়, না করলে এটা এটা লয়ার সেটা হেল্প করতে পারবে যে তার এক্সপিরিয়েন্স দিয়ে এফিশিয়েন্টলি একটা ভালো অ্যাপ্লিকেশন করা। থ্যাংক ইউ মনোহর ভাই। আমি আরেকটু ছোট্ট অন্য একটা কোয়েশ্চেন করার আগে, তাহলে ভিজিটের ভিসা মনে করেন 8 বার আপনি বললেন রিফিউজ হয়েছে, এটার পরে কি এটা প্রসিডিওরটা কি অ্যাপিল করে নাকি নতুন করে অ্যাপ্লিকেশন করতে হয় নাকি? আমাদের কাছে কখন যখন আপনার কাছে যদি লয়ারের কাছে যদি আসে, জি আমাদের কাছে যদি কোনো ক্লায়েন্ট আসে, আমরা তখন যেটা কী করি, আমরা সেটা করি কি, আমরা দেখি যে কি এটা মিস্টেকটা কার, এটা কি ইমিগ্রেশনের মিস্টেক নাকি যিনি অ্যাপ্লিকেশনটা করেছেন তার মিস্টেক। আচ্ছা আচ্ছা, ডিসিশনটা পরে সমস্ত কাগজপত্র পরে আমরা যেটাকে একটা চিন্তা করি যে কি আমরা কি আপিলের সুযোগ তো নাই না, তারপর লিগ্যাল চ্যালেঞ্জ করা যায় জুডিশিয়ারি রিভিউ। আমরা কি ওই লাইনে যাব, প্রি-অ্যাকশনের লাইনে যাব, নাকি আমরা আরেকটা অ্যাপ্লিকেশন করব, আরও অ্যাপ্লিকেশন করে আরও স্ট্রং পজিশন করে দেন ওই আগের সমস্যাগুলো আমরা অ্যাড্রেস করে, যদি দেখা যায় এখানে সমস্ত গ্যাপগুলো ফিল আপ হয়ে গেছে, তখন তো তারা যদি না দেয় তখন আপনি কোর্টে গিয়েও জিতার সম্ভাবনা থাকে। কাজেই এখানে আপিলের সুযোগ না থাকলেও এইভাবে এটাকে চ্যালেঞ্জ করা যায়। এইভাবে আমরা লয়াররা করে থাকি। মনোহর ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। উই হ্যাভ এ কলার। জাস্ট দর্শক, আপনি টেলিভিশনের আওয়াজ কমিয়ে ফোনে আমার সাথে কথা বলেন, প্রশ্ন করেন মনোহর ভাইকে প্লিজ। হ্যালো, আচ্ছা কলার চলে গেছে, অসুবিধা নেই। মনোহর ভাই, দর্শক আবার করতে পারেন আপনি, আমাদের নাম্বার 0203-515-5788। আপনারা দেখছেন ল উইথ ব্যারিস্টার মনোহর হোসেন। মনোহর ভাই,
সরি, আপনি জুডিশিয়াল রিভিউর কথা বলছিলেন, আপনি একটু যদি জুডিশিয়াল রিভিউটা একটু এক্সপ্লেইন করেন দর্শক, আমরা যারা বুঝি না অনেকে। থ্যাংক ইউ। জুডিশিয়াল রিভিউ হচ্ছে যেখানে নর্মাল আপিলের সুযোগ নাই, অন্য কোনো রেমেডি নাই, তখন আপনি পাবলিক বডির অর্থাৎ গভর্নমেন্ট বডির যে ডিসিশনটাকে সেটা চ্যালেঞ্জ করছেন অ্যাডমিনিস্ট্রেটিভ কোর্টে অর্থাৎ হাইকোর্টে। জি। তো ইমিগ্রেশনের ক্ষেত্রে যেটা হয়েছে একমাত্র মেইনলি রাইট অফ অ্যাবর্ডেন্স সিটিজেনশিপ ছাড়া ইউ ক্যান চ্যালেঞ্জ অলমোস্ট এভরিথিং ইন দ্য আপার ট্রাইব্যুনাল। আপার ট্রাইব্যুনালের সেটা হচ্ছে আপার ট্রাইব্যুনালের বিষয়টা হচ্ছে যে আপার ট্রাইব্যুনালেই সমস্ত হাইকোর্টের বিষয়টাকে ডিল করে। জি। এবং সেটা হচ্ছে জুডিশিয়াল রিভিউ, এবং সেখানেই ডিল করতে হয় এই ধরনের ভিজিট ভিসা কিংবা ইমিগ্রেশন সংক্রান্ত ইন কান্ট্রি অথবা আউট কান্ট্রি যতগুলো রিফিউজাল ডিসিশন আছে চ্যালেঞ্জ করতে হয়। এমনকি এই দেশেও যখন দেখা যায় আমার আপিল টাপিল সব কিছু অ্যাডজাস্ট হয়ে গেছে, তখন লাস্ট যে মানে এভিনিউ লাস্ট ইয়েটা হচ্ছে পথ হচ্ছে জুডিশিয়াল রিভিউ। সেটা অবশ্য আবার আমরা লয়াররা খুবই বিবেচনা দিয়ে এটা দক্ষতার সাথে চিন্তা করে এটা জুডিশিয়াল রিভিউটাকে ইউজ করতে হয়, কারণ আমরা জুডিশিয়াল রিভিউটাকে যেন অ্যাবিউজ না হয়, এটা সুযোগ আছে বলে অ্যাবিউজ করা হলে তখন অনেক সময় দেখা যায় উল্টো লয়ারেরও ফাইন হতে পারে, যে অ্যাপ্লিক্যান্ট তারও ফাইন হতে পারে। কাজেই মেরিটলেস অর্থাৎ মানে গুণাগুণ সম্পন্ন কেস ছাড়া কিছুটা মেরিট না থাকলে কেসটা নিয়ে লয়াররা যেতে চায় না এইসব কারণে, বিকজ ইট ইজ এ হায়ার কোর্ট এবং এটা এক্সপেন্সিভ, এবং সেটা হোম অফিস হারলে হোম অফিসের এগেনস্টে কস্ট অর্ডার হবে, আপনি হারলে আপনার এগেনস্টে কস্ট অর্ডার হবে। জি, এটা হচ্ছে নিয়ম। ধন্যবাদ মনোহর ভাই। আমরা অনেক কিছু আমরা জানতে পারলাম, জুডিশিয়াল রিভিউ, ভিজিটার ভিসা। আপনি ভিজিটার ভিসার কথা বলার সময় আমরা স্পন্সরের কথা বলছিলাম, তো ওই স্পন্সরটা তো বাবা মা বা, কিন্তু আমি এখন স্পন্সর লাইসেন্সের কথা বলি একটু, যেটি কস্ট বলে মানে যে স্কিল ওয়ার্কাররা আসে। জি, তো এখন স্পন্সর লাইসেন্স সম্বন্ধে যদি একটু বলেন যে রিফিউজ হলে কি হবে বা আপনারা লয়াররা কি করতে পারেন। হ্যাঁ, সেটা জুডিশিয়াল রিভিউর সাথে ভেরি গুড, জি, জুডিশিয়াল রিভিউর সাথে যেহেতু লিঙ্কড, জি, কারণ স্কিল ওয়ার্কারের ডিসিশনটাকে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ করা যায় না। সেটা আমরা প্রি অ্যাকশন প্রোটোকল নোটিশ দিয়ে হোম অফিসকে আমরা চ্যালেঞ্জ করতে চেষ্টা করি। হোম অফিস যদি এগ্রি করে তো রিভিউ করে, আর যদি না করে তখন আমরা এটা কোর্টে আমরা যাই, কোর্টে গিয়ে এটাকে চ্যালেঞ্জ করি। সেটা হচ্ছে স্কিল ওয়ার্কারের ক্ষেত্রে এটাই অপশন। আচ্ছা, আমাদের বোধহয় আরেকটু, আমি কি অ্যাসাইলাম নিয়ে কিছু বলা? আমি অ্যাসাইলাম নিয়ে প্রশ্ন করি। হ্যাঁ, অ্যাসাইলামের আমি একটু চিন্তা করছিলাম, অ্যাসাইলাম যেটি এখন বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপট বা অন্য যেই অভিবাসী আছেন যারা আমাদের যেই LGBTQ+ এবং বিভিন্ন রকমের, তো অ্যাসাইলাম সিকারের কি এখন যদি রিফিউজ হয়ে যায় কি আপনারা বা আইনজ্ঞরা কি করতে পারে? রিফিউজ করলে তো অনেকগুলিতে আপিলের রাইট থাকে। আপিলের রাইট দেয় না, সেখানে যদি বলা হয় যে না ইট ইজ কমপ্লিটলি আনফাউন্ডেড, এটা একবার চরমভাবে ভিত্তিহীন, তাহলে ওই ক্ষেত্রে তারা আপিলের সুযোগ দেয় না। জি, তো আমার কথা হচ্ছে, আমি শর্টকাট বলে দিচ্ছি যে যখনই কোনো অ্যাসাইলামে আপিলের সুযোগ থাকবে, একজন লয়ার হিসেবে আমরা বলি যে দ্যাট ইজ দ্য ফার্স্ট রেমেডি এবং দ্যাট শুড বি অ্যাভেলড, এবং সেটা সুযোগটাকে সদ্ব্যবহার করা উচিত। সেটা যদি করা না হয় তখন আপনি নিজেকে নিজে জিওপ্যাটাইজ করছেন, বিকজ আপনি বলছেন আপনার কেস জেনুইন, আপনি ফাইট করতে চান, আপনাকে অবশ্যই অন্যায়ভাবে অ্যাসাইলাম দেয় নেই, তাহলে অবশ্যই ইউ গট টু চ্যালেঞ্জ ইট। চ্যালেঞ্জটা হচ্ছে আপিলের রাইট। আর যদি আপিলের রাইট না থাকে তাহলে যদি বলে আনফাউন্ডেড, সেখানেও আমরা ওই প্রি অ্যাকশন জুডিশিয়াল রিভিউর প্রসেসে গিয়ে আমরা বলতে পারি না তোমরা এটা ভিত্তিহীন বলছো, আসলে ভিত্তি আছে, এই ডকুমেন্ট আছে, তোমরা না দেখে বলছো ভিত্তিহীন, এটা ভিত্তিহীন। তখন তারা রিকনসিডার করে হয়তো আপিলের সুযোগ দিতে পারে, অথবা দে ক্যান রিমেক দ্য ডিসিশন, তারা নতুন করে সিদ্ধান্ত দিতেও পারে অনেক ক্ষেত্রে। এইটা হচ্ছে একটা ব্যাপার। আর বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষাপট, যে রাজনৈতিক অস্থিরতা বা এরকম যদি, বা এখানে ছাত্ররা আছেন অনেকে রাজনৈতিক আশ্রয় বা অ্যাসাইলাম যেভাবে যদি চায়, ওদের মানে আমি জানতে চাচ্ছি, মানে রিফিউজের কথা তো আপনি বললেনই আপনারা কীভাবে আইনজ্ঞরা সাহায্য করতে পারে, বাট ওদের
কি অবস্থা হতে পারে মনে করেন, এটি সম্বন্ধে যদি একটু বলেন। আর না, থ্যাংক ইউ। এটা হচ্ছে রিগার্ডলেস অফ বাংলাদেশ ওর ইন্ডিয়া ওর আমি পাকিস্তান পুরো বিশ্বে, ওয়ার্ল্ড ওয়াইড পুরো বিশ্বের আমরা সব দেশের ক্লায়েন্টগুলি ডিল করতে হয়, প্যালেস্টাইনের, ইউক্রেনের, সবাইকে ইকুয়ালি ডিল করতে হয়, তবে এক একটা দেশের সিচুয়েশন এক এক রকম। আমি মনে হবে বাঙালি অভিবাসীর জন্য, আমি যেহেতু বাংলায় বলছি। হ্যাঁ, তারপর বলি ইউক্রেনের সিচুয়েশন একরকম, ইন্ডিয়ার সিচুয়েশন, পাকিস্তানের সিচুয়েশন একরকম, বাংলাদেশের সিচুয়েশন একরকম। কাজেই কোথাও সে এক এক জায়গায় একরকম, কোথাও এথনিক মাইনরিটি, রোহিঙ্গাদের ব্যাপারে এথনিক মাইনরিটির প্রবলেম, আর বাংলাদেশের প্রবলেম হচ্ছে পলিটিক্যাল পার্টির মধ্যে প্রবলেম, গভর্নমেন্টের সাথে পলিটিক্যাল পার্টির প্রবলেম, ইত্যাদি ইত্যাদি। তো সেক্ষেত্রে বা সমকামিত থাকতে পারে। হ্যাঁ, সেটাও একটা। তো এখন মনে করেন আমরা যেটা সেটা হচ্ছে স্টুডেন্ট বলে কোনো কথা নাই, যে কোনো কেউ এই দেশে যারা আসছে কিংবা যারা এসে ইভেনকে অন অ্যারাইভাল অ্যাসাইলাম ক্লেম করতে পারে। জি, অনেক সময় তারা বলে যে অন অ্যারাইভাল তোমার তো ক্লেম করা উচিত ছিল, যেহেতু তুমি যদি সিরিয়াস কেস হয়, ওয়াই ইউ ডিড নট ক্লেম অ্যাসাইলাম অন অ্যারাইভাল। তারপরেও অনেকে আবার অ্যাসাইলাম সাকসেসফুলি করছে, আসার পর অনেকদিন থাকার পরেও করছে, কারণ সিচুয়েশন অনেকের চেঞ্জ হতে পারে। জি, হয়তো বাংলাদেশ থেকে পাকিস্তান থেকে আসার সময় সে নিরাপদে বেরিয়ে আসছে, পরে দেখা গেল তার সমস্যা হচ্ছে সেখানে, তার বিরুদ্ধে অনেকগুলো কেস হলো, পরে হতে পারে, অনেক কিছু হতে পারে। তো এই ক্ষেত্রে অ্যাসাইলাম অ্যাট দ্য মোমেন্ট অ্যাসাইলাম তারা অবশ্যই অ্যাসাইলাম বিবেচনা করে, এখন কম বেশি অ্যাসাইলাম তো সবসময় ছিল, এটা আছে, এটা থাকবে, কারণ যেহেতু ইউএন কনভেনশন ফর রিফিউজিতে আমাদের যুক্তরাজ্য সিগনেটরি কান্ট্রি, তাদেরকে ওই কনভেনশন মানতে হবে। ওই কনভেনশন অনুযায়ী যারা স্টেটলেস হয়ে যায় কিংবা যারা তার দেশে নিরাপত্তা নাই, সেখানে ফেরত যেতে পারবে না, অর্থাৎ এবং তার গভর্নমেন্ট অথরিটি তাকে নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে এবং তার ইচ্ছাও নাই এবং রিয়েল রিস্ক আছে সেখানে, তাহলে তাদেরকে অবশ্যই একটা হিউম্যানিটেরিয়ান প্রোটেকশন দিতে হবে। এটাকে আমরা বিভিন্নভাবে বলি যে হিউম্যানিটেরিয়ান প্রোটেকশন অর অ্যাসাইলাম। জি, অনেকে অ্যাসাইলামে যদি কোয়ালিফাই না করে, রাজনৈতিক আশ্রয় যদি কোয়ালিফাই না করে, তাহলে তাকে হিউম্যানিটেরিয়ান প্রোটেকশন দেওয়া হয়, মানবিক প্রোটেকশন। তবে যেমন কেউ মেডিকেল গ্রাউন্ডে যার চিকিৎসা ওই দেশে গেলে হবে না, মরে যাবে তাড়াতাড়ি, তাহলে আর্টিকেল 3 আন্ডারে তাকে হিউম্যানিটেরিয়ান প্রোটেকশন দিতে পারে। তারপর কাউকে অ্যাসাইলাম, কেউ যদি মার্ডার কেসে আসামি হয়ে থাকে, আমার দেখা যাচ্ছে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর আসামি, কিংবা গেলেই তো তার ফাঁসির অর্ডার হয়ে যেতে পারে এই সাজা হলে। তো ও যুক্তরাজ্যে তো চায় না যে কেউ রিস্ক আছে ফাঁসির হবে, তাহলে তো তাকে অবশ্যই পাঠাবে না, ঠিক না? তাহলে হয়তো তার অ্যাসাইলাম দিল না, জি, বাট তাকে হিউম্যানিটেরিয়ান প্রোটেকশন দিতেই পারে। এইরকম একটা প্রশ্ন যদি থাকে, মনে হবে বাংলাদেশের থেকে একজন আসলো, ওর বাংলাদেশে ওর অনেক টাকা পয়সার ব্যাপারে অনেক মানুষ খুঁজছে ওকে, এটা কি ও এই জন্য যেতে পারছে না, গেলে ওকে মারবে, জেলে দিবে বা কিছু একটা, আমি জানি না, মানে এই ধরনের যদি একটা কিছু হয়। ওয়েল, অ্যাসাইলাম যদিও রাজনৈতিক আশ্রয় বলা হয়, বাট অ্যাসাইলামটা অনেক ক্ষেত্রে অনেক ধরনের কনটেক্সটে এটাকে আমরা ব্যবহার করি। যেমন একজন জার্নালিস্ট, সে তার লেখালেখি করেছে, সেই জন্য রিস্কের মধ্যে পড়ে গেছে। একজন নারী তার নারী অধিকার নিয়ে কথা বলেছে, সে রিস্কে পড়ে গেছে। একজন ধর্মীয় কারণে, বৈষম্যের কারণে সে সমস্যা পড়ে গেছে। একজন এথনিক মাইনরিটির বিভিন্ন কারণে। কাজেই এগুলো বিভিন্ন ক্রাইটেরিয়া থেকে নিয়েই অ্যাসাইলাম হতে পারে। যে অ্যাসাইলাম শুধু রাজনৈতিক কারণে হইতে পারে কথা না, প্রথমত। আর আপনার প্রশ্নটা কি ছিল? আমার প্রশ্নটা হলো, মনে করেন আমরা তো জানি বিভিন্ন কারণে রাজনৈতিক আশ্রয় নয় বা অথবা হিউম্যান রাইটসে ওরা অনেকে ইয়ে করে, বাট আমি মনে করেন বাংলাদেশ থেকে কেউ আসলো, ওদের অনেক দেনা পাওনা আছে মনে করেন। ও আচ্ছা, আমি এখন বলছি দেনা পাওনা। এখানে অ্যাসাইলাম এমনও আমরা দেখেছি যে কেউ ওই তার দেশে প্রপার্টি নিয়ে গন্ডগোল হয়েছে, সেখানে তাকে আঘাত করা হয়েছে, সেখানে পালিয়ে চলে আসছে, সেও অ্যাসাইলাম পেয়েছে। কিন্তু আবার সিমিলার আরেকটা কেসে আরেকজন পায় নাই। জি, কাজে এক একজনের কেসে এক রকম। এটা দেখতে হবে যে পাওনা কী জন্য, ব্যবসা করছিল, ব্যাংকে খুঁজছে, কেন উনি কি প্রতারণা করে চলে আসছেন। সব প্রতারকদেরকে তো প্রোটেকশন দেওয়ার দায়িত্ব ইউকের না। প্রতারকের বিচার হবে, প্রতারক চলে যাবে। কেউ যদি মানি লন্ডারিং করে থাকে, অন্যায় করে থাকে, টাকা হাজার হাজার কোটি টাকা এই দেশে নিয়ে আসে, তাকে অন্যায়ভাবে নিয়ে আসতে বাংলাদেশ গভর্নমেন্টের সাথে হোক, যে গভর্নমেন্টের সাথে হোক, সেটা যদি চুক্তি থাকে
তাহলে তারা যাই হোক মনে হয় আরেকটি নিতে পারবে সেটা হচ্ছে, বাট অ্যাসাইলামটা হচ্ছে ওটার পিছনে যদি আবার পলিটিক্স থাকে, জি ওটার পিছনে যদি পলিটিক্যাল মোটিভেশন থাকে, দেন ইট বিকামস পলিটিক্যাল ইস্যু। তখন যদি গভর্নমেন্ট প্রোটেকশন দিতে না পারে ওই লোক যদি পলিটিক্যাল ইনভলভমেন্ট না থাকে, বাট প্রোটেকশন হচ্ছে না তার, সে একজন ব্যবসায়ী, তারটাও অ্যাসাইলাম ক্রাইটেরিয়াতে ফিট হতে পারে। জি তবে এটা মনে রাখবেন সবসময়, যত বড়ই লয়ার হোক না কেন, যত বড়ই বিচারক হোক না কেন, ইমিগ্রেশন প্র্যাকটিসের সময় আপনি যে অ্যাডভাইসটা করব, হোম অফিস হয়তো আমাদের সাথে একমত না হতে পারে, হোম অফিস ক্যান টেক ডিফারেন্ট ভিউ। জি আবার জাজ হয়তো আমারটা অ্যাকসেপ্ট করতে পারে, অথবা হোম অফিস হয়তো অ্যাকসেপ্ট করতে পারে। কাজেই কেউ মনে করার একটা কারণ নাই যে আমি যে কথা বলবো সেটাই 100% কনক্লুসিভ, কাজে ওটার ভিত্তি করে আপনি আগাইলেন। জি এই জিনিসটা এরকম না, জিনিসটা আপনাকে চিন্তা করতে হবে, এটাতে পসিবিলিটি আছে, ম্যারিড কি আছে, রিস্ক আছে, জি এগুলি সব কিছু মিলিয়ে তখন চিন্তা করতে হয়। আমার কাছে যখন ব্যক্তিগতভাবে কেউ যদি কোনো কনসালটেশন আসে, আমি কাউকে কোনো ধরনের এসিউরেন্স দিই না। আমি সবসময় তাকে মেরিট ডিমেরিটস বলি, রিস্কটা বলি, ফাইনালি আমি কোনো গ্যারান্টি দিই না। এবং ফাইনালি আমি বলি ডিসিশন ইজ আপ টু ইউ, জি ইউ হ্যাভ টু মেক দ্য ফাইনাল ডিসিশন। না বলে কি না আপনি বলে দেন কী ভালো হবে। তা আমি যদি ভালো বলি, এটা যদি রিজেক্ট হয়ে যায়, পরে বলবে আপনি বলে আমি করছিলাম। তা আমরা বলি না, একজন ইন্টেলিজেন্ট লয়ার কখনো। এখানে একটা প্রশ্ন আমি করতে চাচ্ছিলাম, আপনি মনে করেন যারা যুদ্ধ বিধ্বস্ত জায়গা থেকে পালিয়ে আসে বা এখানে রাজনৈতিক আশ্রয়, না ওটা তো রাজনৈতিক যুদ্ধ, ওদের ওখানে যুদ্ধ হচ্ছে, এখানে চলে আসে বাঁচার জন্য, এটাও তো অ্যাজাইলামে পড়ে না? না, এটা অন্য জিনিস, এটা রিফিউজি। অফকোর্স এটাও রিফিউজি। এটা তো সিরিয়াসলি জি সিরিয়াস কেস, যখন এভাবে যুদ্ধ হচ্ছে, ওয়ার ফিল্ড থেকে চলে আসছে, জি সেটা তো অবশ্যই তাদের কেসগুলো আরও এক্সট্রিম। যার কারণে ইউক্রেনে ওরা সবাই পেয়ে গেল এখানে লক্ষ লক্ষ মানুষ। জি 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 না, তাদের ফ্যামিলি এখনো পাচ্ছে। আমি একটু এইটাই আপনাকে এই জন্যই জিজ্ঞেস করলাম, ডিস্টিংগুইশ করার জন্য, যে আমাদের যে প্রেক্ষাপট, আমাদের যেগুলোতে বেশিরভাগ রাজনৈতিক আশ্রয় নেয় স্টুডেন্টরা বা যারা দেশ থেকে পালিয়ে আসে বিভিন্ন সামাজিক কারণে, ব্যাংকে খুঁজছে, অথবা নিজে আত্মীয় স্বজনের সাথে জায়গা জমি নিয়ে গন্ডগোল, অথবা চিকিৎসা করতে পারছে না ঠিকমতো পয়সার অভাবে চিকিৎসা করতে পারছে না, দ্যাট উইল নট বি এ গ্রাউন্ড। মানবিক আবেদন করা যেতে পারে জি, যে আমার বাবা মা আসছে, ওনারা অসুস্থ হয়ে গেছেন, দেশে গেলে চিকিৎসা করতে পারবেন, পয়সা নেই, দেশে পয়সা নো, দ্যাট ইজ নট এ গ্রাউন্ড ফর অ্যাসাইলাম, দ্যাট ইজ নট ফর এ গ্রাউন্ড ফর হিউম্যান রাইটস। ওরা এটাকে মনে করে না। এটা হইতে হবে টেস্ট হবে সো ইট উইল বি সো ডিগ্রেডিং ফর হিম অর হার ইফ হি গোজ ব্যাক টু বাংলাদেশ, দেন বিকজ এটা ওই ট্রিটমেন্ট, ওই ফেসিলিটিস নাই, অ্যাজ এ রেজাল্ট ওনাকে তাড়াতাড়ি মারা যেতে হবে। মারা হয়তো উনি যেতেন, কিন্তু আরও তার এটা হচ্ছে, এবং অথবা ওখানে যাওয়ার পরে উনি বাঁচার সম্ভাবনা থাকলেও তার মৃত্যুটা ওখানে ট্রিগার করবে। ওই রিস্ক হচ্ছে ডিগ্রেডিং ট্রিটমেন্টের জন্য একটা সহজ ভাষায় বললাম, দিস ইজ দ্য থ্রেশহোল্ড। জি, যে কেউ ক্যান্সার হয়েছে, কেউ লিভার ড্যামেজ হয়ে গেছে, এটা বললেই দিবেন অটোমেটিক্যালি, নো ওয়াই। এটা যারা বলে থাকেন যে এটা মেডিকেল গ্রাউন্ডে অ্যাপ্লিকেশন করে দেন পেয়ে যাবেন, অনেক এবিউজ হচ্ছে, অনেক এবিউজ অফ অ্যাডভাইস হচ্ছে, বাট দ্যাট ইজ নট অ্যাকসেপ্টেবল বাই দ্য হোম অফিস। কারণ লক্ষ লক্ষ পাউন্ড খরচ করে হোম অফিস সুপ্রিম কোর্টে অলরেডি অথরিটি অনেক বছর আগেই এগুলি করাই নিছে কেস, যে ইউকে গভর্নমেন্টে কারোর ট্রিটমেন্ট, বিদেশিদের ট্রিটমেন্ট করার ক্ষেত্রে কোনো অব্লিগেশন তার নাই ফরেনারদের জন্য, জি, আনলেস এই ক্রাইটেরিয়াগুলি ফিট না হয়। ধন্যবাদ মনোহর ভাই, খুব সুন্দর করে আপনি বলেছেন। আমার আর আধা মিনিট আছে, আপনি একটু আপনি যদি আমি আমি শেষ বলছি, আমি একটা ইস্যু বলতে চাই। দেখেন, ওয়ার্ক পারমিটে যারা আসছে স্কিল ওয়ার্কার, আমার কাছে খারাপ লাগে যখন শুনি এই অনেক স্কিল ওয়ার্কার এসে তার ট্যাক্স দিয়ে যাচ্ছে নিজের পকেট থেকে। এটা দেওয়ার কথা ছিল কিন্তু যিনি নিয়োগকর্তা তারপর দেখা গেল উনি 1 বছর দেওয়ার পরে দেখে আর ওই এমপ্লয়ার লাইসেন্স চলে গেছে। পরে আসে কনসালটেশনের জন্য, বলে কি ভাই 20-30 হাজার পাউন্ড খরচ করে আসলাম, আমি আরেকটা ওয়ার্ক পারমিটকে কিনতে পারবো 30,000। অ্যান্ড অ্যাজ এ লয়ার আমি তো এটাকে ডিসকারেজ করি যে কোনো ধরনের ওয়ার্ক পারমিট কিনে আসা, কারণ যারা বিক্রি করে দ্যাট ইজ জেনুইন। তো কাজে কি এরা এই প্রবলেম পড়ার পরে কী হচ্ছে, পরিবার নিয়ে সমস্যা পড়ে, তার অনেক ধরনের সমস্যা পড়ে। তো এগুলো আমি মনে করি যে এই যে অ্যাবিউজ হওয়ার কারণে এই ধরনের আজকে যে স্কিল ওয়ার্কারটার ইমিগ্রেশন যে কড়াকড়ি হচ্ছে,
এইসব এবিউজের কারণে আমি একটা এক্সাম্পল দিলাম, এগুলো আরো অনেক দিতে পারি, শত শত আরো দেবো অন্যান্য না, ধন্যবাদ। নেক্সট উইকের প্রোগ্রামে আরো বলবো। জি, ধন্যবাদ। ধন্যবাদ মনোহর ভাই, খুব সুন্দর করে আমরা বলেছি। আমরা অনেক কিছু নিয়ে আলোচনা করেছি দর্শক, অ্যাজাইলাম কেস নিয়ে, জুডিশিয়াল রিভিউ নিয়ে, ভিজিটর ভিসা, স্টুডেন্ট ভিসা, স্পন্সর লাইসেন্স, স্কিল ওয়ার্কার, অনেক কিছু নিয়ে কথা বলেছি। আগামীতে আরও কথা বলবো। আজকের মতো আমরা এখানেই শেষ করছি। আমাদের এই প্রোগ্রামটা আপনারা দেখবেন এবং এটি যেটি রেকর্ডেড হয়তো কালকে অনেকে দেখবেন এবং এটি আপনারা আরেকজনকে পাস করবেন, তাহলে হবে কি অনেক কিছু জানতে পারবে। দিক নির্দেশনা মনোহর ভাই যেটি দিক নির্দেশনা দিয়েছেন সেটি ওদের কাজে লাগবে। ধন্যবাদ এবং আমাদের প্রোগ্রাম দেখবেন।